অপূর্ব অপূর্ব অসাধারণ। থ্যাংক ইউ স্যার। আপনার মানে তোমার নাম? আমার নাম সতী। ভেরি গুড। গীতা মিত্র, এই ভদ্র মহিলাই কিন্তু আমার এই ছবির ফার্স্ট হিরোইন হয়ে বলে দিলাম। মেনি মেনি থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস স্যার। আমার কিন্তু একটা ছোট্ট অবজেকশন আছে স্যার। অবজেকশন? ইয়েস স্যার। হ্যাঁ, নামটা বড় শেখালে আর বেশ তো চেঞ্জ করে দিন না। আজ থেকে ওর নতুন নাম মিস ছেলেমেলে। ছেলেমেলে? আমার সেকেন্ড অবজেকশন স্যার। ওই লাস্টটা কিন্তু ঠিক হয়। ওটা তো ক্লাসিক্যাল ডান্স স্যার। ক্লাসিক্যাল হোক আর এ হোক, ও নিয়ে আমার কিন্তু মাথা ব্যথা নেই। ওই পপ ডিক্সে মিক্সার করে ক্লাসিক পপ করতে হবে। অর্থাৎ ওই পায়ের চেয়ে কোমরের ভাইব্রেশনটা একটু বেশি হবে। পা যদি 25 বার দুলে, বুক দুলবে 28 বার। আরে মিস্টার বুদ্ধ, এত খোলামেলা বলছেন কেন? একটু রেখে ঢেকে বলো। সরি স্যার, আমার থার্ড অবজেকশন, ওই ড্রেসটা কিন্তু ঠিক হয়নি। স্যার এটা তো পূজারিনীর ড্রেস স্যার। পূজারিনী হোক না প্রসারিনী হোক, তা নিয়ে কিন্তু আমার মাথা ব্যথা নেই। বডিতে ড্রেস যত কম থাকবে, ছবি হিট হওয়ার চান্স তত বেশি। ওই মানে টোটাল ড্রেসটা ইঞ্চি দশেকের মধ্যে হলেই ভালো হয়। কেমন স্যার? ইঞ্চি দশেকের মানে? আমি তাহলে আসি স্যার। স্যার এসব উনি কি বলছেন স্যার? উনি তো অবাস্তব কিছু বলেনি, ওই ধর্মমূলক ছবি তো, তাই দেশের উপর আমরা একটু বিশেষভাবে নজর দিতে চাই। যাক যাক, এখন তুমি তাহলে আমার ড্রয়িং রুমে চলো। স্যার ড্রয়িং রুমে কেন স্যার? তোমাকে, তোমার যে এখন স্কিন টেস্টটা বাকি আছে সুন্দরী। হ্যাঁ কি আপনি আমার হাত বললেন কেন? তাই বললে কি হয়? তাই বললে কি হয় সতীরানী? অজাত শত্রু রায় অমান্যের অপরাধে পুরো রক্ষক শ্রীমতীকে বলি দিয়ে তার সাধনার পথে পৌঁছে দিয়েছিল। আর আমি তোমার সতীত্বকে বলি দিয়ে গতি থেকে পৌঁছে দেব ঝিলিমিলি মিলাদ। না না দিদি, শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর থেকে আমার এই বাড়ি থাকতে একদম ভালো লাগে না। দিদিটা যে কি, দিদি কতদিন হলো শ্বশুর বাড়ি চলে গেছে। দিদি না থাকার জন্য আমার এই বাড়ি থাকতে একদম ভালো থাকে না। দিদিটা যদি অত্যন্ত আমাদের কোনো খোঁজ নিত। বাবা, খোঁজ খবর নেওয়ার দায়টা কি ওর একা? একটা খবর নিতে পারিস? আমার খোঁজ নিতে বয়ে গেছে বাবা। তার কি এখন আমাদের কথা মনে আছে? সে যে এখন অনেক বড় বাড়ির বউ। এই গরিব বাবা আর এই ছোট ভাইটার কথা কি তার এখন মনে আছে বাবা? কার উপর অভিমান করছিস রে হতভাগা? একটা পাগলের কথার উপর ভরসা করে মেয়েটা আমার বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেল। না জানি কেমন আছে আমার মেয়েটা। বাবা, ওর শ্বশুর শাশুড়ি বা ওর প্রতি কেমন ব্যবহার করছে সে খবরটা কি একবার নিয়েছিস? সেই জন্য তো বলছি দিদি যদি একটা খবর পাঠাতো বাবা। কি তুই একবার যাবি বাবা? কতদিন আমি আমার মেয়েটাকে দেখিনি। মেয়েটা সুখে আছে জানতে পারলে আমি মনে বড় আনন্দ পেতাম। সেই জন্য তো বলছি বাবা, তুমি নিজে বরং দিদির বাড়িতে চলে যাও। হ্যাঁ, আমি যাবো? হ্যাঁ বাবা। হ্যাঁ কাকা বাবু, আপনি নিজে যাবেন, সঙ্গে রজনীর জামাই বাবুকে আপনি সঙ্গে করে নিয়ে আসবেন। তুমি যখন বলছো তখন আমি নিশ্চয়ই যাব। আজ আমার রজনী মাকে নিয়ে তবেই আমি বাড়ি। রজতকে একা রেখে বাবা, চিন্তা করবো না। ওরে খোকা, তোদের দুটিকে একা রেখে আমি তো কখনো কোথাও যাইনি রে। ওই রজনীর বাড়ি গেলে ওখানে যদি ওরা আমাকে দু একদিন আটকে দেয় তখন আমি বা তুই এখানে একা থাকিস। তার রজতের জন্য আপনি একদম চিন্তা করবেন কাকা বাবু। আপনি যে কতই ওই রজনীর বাড়ি থাকবেন, রজত আমার কাছেই থাকবে। সাগর, আমি
আমি বড় দুঃখ আছে ভাই। সত্যি সত্যি কলকাতায় ইন্টারভিউ দিতে গিয়ে এখনো তো বাড়ি ফিরে আসেনি। কি যে করছে মেয়েটা! একদম আপনি একদম ভাববেন সাগরদা, সতীদি খুব শীঘ্রই ফিরে আসবে। দেখবেন ওই তো ওই বাংলা সিনেমার একদিন নাম ডাকলা ওই হিরোইন হয়ে ফিরে আসবে। তোমার কোথায় যেন সত্যি হয় ভাই। মা বাবা হারা ভাই বোন দুটোকে আমি আমার প্রাণ। অনেক কয়েকটা দিন আমার চোখের সামনে আমার ভীষণ কষ্ট হয়। সাগরদা, এত করে মেয়েটাকে আমি নিষেধ করলাম, কিছু সেই আমার কথা শুনলো না। বলে কি না ভাইকে মানুষ করতে অনেক টাকা চাই, অনেক টাকা। সাগর, আপনি বলুন কাকা বাবু, টাকাটাই কি জীবনের সব? আর ওর যদি কোনো কিছু হয়ে যায়? সাগরদা এ আপনি কি বলছেন? না না না, এসব নিয়ে আমি আর একদম ভাববো না। কাকা বাবু, হ্যাঁ বলো। আপনি তাহলে দেরি করবেন না। রজত, তুমি এসো, আমি গিয়ে দেখি সতীদা বাড়ি ফিরলো কিনা। সাগরটা দেখছি ওর ভাই বোন দুটোকে নিয়ে একেবারে পাগল। যেমন তুমি বাবা আমাদেরকে নিয়ে বাবা। হবো না? ওরে খোকা, তোরাই তো আমার সব রে। তোদের মুখে একটু হাসি দেখলে আমি তো মনে বড় শান্তি পাই। আজ যদি তোদের মা বেঁচে থাকতো তাহলে কি তোদের জন্য আমাকে এতখানি ভাবতে হতো রে? না বাবা, আবার তুমি ওইটা শুরু করলে, যাবে কখন? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, তুই কিন্তু সাবধানে থাকিস। আমি কিন্তু আমার মেয়ে জামাইকে নিয়ে তোদের বাড়িতে ফিরবো। কেমন? তাই করো বাবা, তাই করো। তোমার আর দিদি বাংলাটার পৌঁছে আমি এখানেই শুরু করলাম আজ থেকে আমার অবস্থান ধর্মঘট। না, কেউ হাসছে না, সবাই কাঁদছে। সারা বাড়িটা যেন হাহাকার করে কাঁদছে। কাঁদবেই তো। সতীদার 10 দিন হলো কলকাতায় ইন্টারভিউ দিতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। কিন্তু আমি এক অসহায় পঙ্গু মানুষ, কেমন করে আমার সতীকে খুঁজবো? কে দেবে আমার সতীর সন্ধান? তবে কি আমার সতী মারা গেছে? সৈকত, কি বললি তুই? আমার সতী? হ্যাঁ দাদা, মান সম্মান লজ্জা সরব জলাঞ্জলি দিয়ে তোমাদের সতী সতী নতুন করে জন্ম নিয়েছে। এই দেখো, এই দেখো, এই দেখো, ছেলেমেয়ের রক্ত দেহের বিশেষ বিজ্ঞাপন। এ ছবি আমার সত্যি হতে পারে না সৈকত? দাদা এই তো, এই তো ছবির যে লেখা রয়েছে, নবাগতা মিছিল মিলে অনবদ্য অভিনয় সমিত বাংলা ছবি, আমি রাতে রজনীগন্ধা। সতীর মতো দেখতে, হয়তো অন্য কোন মহিলা। দিদির মতো দেখতে অন্য মহিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বিশ্বাসকে যোগ্য মর্যাদা দিয়ে সত্যি আমাদের জন্য 2 হাত ভর্তি টাকা নিয়ে আসবে। আর সেই টাকায় তুই আবার নতুন করে ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করবি। আর আমি আমার এই মোরা সংসারটাকে নতুন করে বাঁচিয়ে তুলবো। ভাবতে আমার ভীষণ লজ্জা হয় রে সৈকত। আমি কাকের যুদ্ধের বিজয় সৈনিক হয়ে তোদের ভবিষ্যৎ আমি গড়ে দিতে পারিনি। কাকের যুদ্ধে আমার একটা পাপ বন্ধু হয়ে গেল। দাদা, আমার মনোবলটা এতটুকু ভেঙে পড়ে গেল ভাই। কিন্তু তোদের বৌদির ব্লাড ক্যান্সার চিকিৎসা করাতে গিয়ে আমি একেবারে সর্বশান্ত হয়ে পড়েছি। তবু যদি তোদের বৌদিকে আমি বাঁচিয়ে রাখতে পারতাম। বলছো না দাদা, নিজের বিশ্বাসের প্রতি আস্থা রাখো। তোমার অনুমান যদি সত্য হয় তাহলে 2-1 দিনের মধ্যে দিদি এসে বলবে, দাদা দাদা
আমার শরীরের সমস্ত ব্যাকুলতা তুই দূর করে দে। না দাদা, আমাকে স্পর্শ করে তুমি তোমার পবিত্র আত্মাকে আর অপবিত্র করো না দাদা। এর জন্য তুমি নিজেকে অপবিত্র বলছো সতী? আমি আমি আসলে আসলে এখানে ওখানে কোথাও না কোথাও ঘুরে বেরিয়েছি, আর কত নামগোত্রহীন মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, তাই তাই আমি ছোট বড় মানুষের সঙ্গে ছোট বড় মানুষের সম্পর্কিতেও নাম গোত্রহীন হয়ে যায় না সতী? শান্তনু দাও। আমার মনে হয় পুরো গোপন আপনকে গোপন করতে চাইছিস। সৈকত, চুপ কর হতভাগা। মেয়েটা আজ কতদিন পরে বাড়ি ফিরে এলো, কোথায় তাকে একটু বিশ্রাম নিতে বলবি? তা না করে ওর কথা বাদ দাও তো দাদা, ও তো এখন অনেক ছোট। সৈকত, তুই ইঞ্জিনিয়ারিং পড়তে চাস না? এই নে ভাই, এই নে 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ দাদা, সৈকতকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর খরচ এবং তোমার চিকিৎসার জন্য এই নাও 50,000 টাকা। আর এটা যদি না কুলোয় তাহলে পরের বার আসার সময় আমি আরো 50,000 টাকা নিয়ে আসবো। সতী, হ্যাঁ, এই কয়েকদিনের মধ্যে তুমি কি এমন শুটিং করে এলে যে একসঙ্গে এতগুলো টাকা? আরে এই লাইনটা তো এমনই, একটু নামটা ভুলেই না প্রোডিউসাররা অনেক টাকা অ্যাডভান্স করে দেয়। ছবি এখন রিলিজ হলো না, তাহলে তোর নামটা হলো কেমন করে রে দিদি? আচ্ছা, তোরা সবাই কি ভেবেছিস বলতো? তোরা কি বলতে চাস? হ্যাঁ, এটা তো আমার সৎ টাকা নয়, এটা আমার অসৎ উপায়ের টাকা। অসৎ উপায় না হলেও সৎ উপায় যে মাত্র 10 দিনের মধ্যে এতগুলো টাকা রোজগার করা যায় না, সেটা পাগলেও বোঝে। আমি জানতে চাই এই টাকা তুমি কোথায় পেলে? শান্তনু দা, কোথায় আবার? আমি তো শুটিং করে এই টাকাটা নিয়ে এসেছি। মিথ্যে কথা। বর্দা, একজন পুরুষ যদি এই টাকাটা ইনকাম করে নিয়ে আসতো তাহলে কি তোমরা এত প্রশ্ন করতে? শুধু আমি মেয়ে বলে তুমি আমাকে তোমরা সবাই আমাকে এত প্রশ্ন করছো? নিশ্চয় একজন পুরুষের শুধু সম্মান ছাড়া হারাবার আর কিছুই নেই, কিন্তু একজন নারীর সম্মানের চেয়ে অনেক বেশি কিছু হারাবার আছে সতী। শান্তনু দা, সতী, কি বলতে চাও তুমি? তোদের কাছে দেখাবো না রে ভাই। সতী, আমি চলে যাচ্ছি রে ভাই, চলে যাচ্ছি। চলে গেলে ডাকবে না তো কেউ পিছু, স্মৃতি আমার থাকবে না তো আর কিছু। যদি ভাবি আমি আর নই একা, সে ভুল সবই ভুল সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল সবই ভুল। শান্ত করিয়ে না, এই একদম চুপ করে বসো, একদম দুষ্টুমি করে চলবে না কিন্তু। বলেছিলে না তুমি আমার মুখে গান শুনবে, সেদিন বললে না? গান শোনাও না? ঠিক আছে, আমি তোমাকে গান শোনাচ্ছি, তুমি তোমাকে করে নাও, আমি তোমাকে গান শোনাচ্ছি। তাড়াতাড়ি করো। তুমি তুলু কলো। ঠিক আছে, আমি বলে আমি চাঁদের জোছনা হয়ে তোমাকে
ভরিয়ে দেব ঝিরি ঝিরি সোনা ছড়া সন্ধ্যায় আমি চাঁদের সোনা তোমাকে ভরিয়ে দেব ঝিরি ঝিরি সোনা ঝরা সন্ধ্যায় মনের যত মধু চুপি চুপি ঢেলে দেব মনের যত মধু চুপি চুপি ঢেলে দেব নিশি রাতে রজনীগন্ধা ঝিরি ঝিরি সোনা ঝরা সন্ধ্যায় আমি চাঁদের ছোনা তোমাকে ভরিয়ে দেব ঝিরি ঝিরি সোনা ঝরা সন্ধ্যায় মনের যত মধু চুপি চুপি ঢেলে দেব মনের যত মধু চুপি চুপি ঢেলে দেব নিশি রাতে রজনীগন্ধা ঝিরি ঝিরি সোনা ঝরা সন্ধ্যায় চাঁদের সোনা তোমাকে ভরিয়ে দেব ঝিরি ঝিরি সোনা ঝরা সন্ধ্যায় ঝিরি ঝিরি সোনা ঝরা সন্ধ্যায় ঝিরি ঝিরি আমার তোমার দুঃখ দেখলে ভীষণ কষ্ট হয় তুমি যখন রোদ্দুকালে এমনি কোলে থান করিয়ে কথা বলিয়ে আমাকে যত্ন করে খাইয়ে দাও তখন তখন তোমার দুঃখ দেখে আমার ভীষণ কষ্ট হয় কষ্ট নয় গো ওটা তোমার পূর্ব জন্মের জন্মে এইভাবে সংসার মন্দিরে পূজারি নির্বেশে তার আরাধ্য স্বামী দেবতার পদসেবা সৌভাগ্য লাভ করতে পারে বলো তো আমি জানিব একদম ঠিক তার স্বামীর কাছে কি পাই আমি সবই জানি কিন্তু কিন্তু আমি পারি না তাহলে কেন কেন তুমি আমাকে সেই চাওয়া থেকে বঞ্চিত করে রেখেছো ওদের ওই বিষাক্ত ইন্দ্রান্ত আমার থালা তুলিলে আগুন জ্বালিয়ে দেয় তখন আমি ছুটে পালিয়ে যাই ঘর থেকে সমস্ত উত্তর মতো আমার ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে ও জানতে আমি যদি তোমার কোনো ক্ষতি করে ফেলি তাহলে ঘর কমে গেলে আমি তখন ছুটতে ছুটতে তোমার ঘরে এসে দেখি তুমি লদলি গন্ধাল মতো থালা লাত দেখে দেখে তুমি ঘুমিয়ে পড়েছো আমি যে তোমার ভালোবাসার ফুলদানিতে ফোটা এক গুচ্ছ রজনীগন্ধা চিরদিনই আধারে কেটে গেল এ দিব কেউ তো প্রদীপ থাকে আতো আছে তিলনি কেটে গেল কেউ তো আতো আছে তুই থেকে দেখে পুরনি মালা তুই দেখে দেখে পুরনি মালা কখন
তো আছে। কখনো আমার ঘরে খাইয়ে দাও। আমার কপালে তুমি লাথি মারলে। খাবারটা যে তার মুখে মারি সেটা তো 14 পুরুষের ভাগ্যবান। ওই হারামজাদি, তোর আসপর্দা তো কম। লুকায় লুকায় হারামজাদাটাকে চব্বচস্য করে খাওয়াচ্ছিস। সর্বচস্য কোথায় ছোট মা? সবার জন্য যা রান্না হয়েছে তাই তো এনে দিয়েছি। এই তোকে না কতদিন বলছি, সবার খাওয়া শেষে যেসব ইটো কাটা পড়ে থাকবে তা তোরা স্বামী স্ত্রীতে ভাগ করেই খাবে। কুকুর নয় যে সবার একটু কাটা খেয়ে বেঁচে থাকবে। এতদিন ও তাই খেয়ে বেঁচে আছে, আর এবার তো থাকতে হলে তো স্বামী স্ত্রীতে ওইগুলোকেই বেঁচে থাকবে। না ছোট মা, আমি আর এত কথা খাবো না। আমার বউও খাবে না বলে দিচ্ছি। কেন খাবে বলো? তোমরা দা খাবে, আমরাও তা খাবো। কি বলে হারামজাদা? বলবো না ছোট মা। এবার আমি সব পুজো গেছি। এ বাড়ির বলো ছেলে আমি। এই বাড়িতে সমস্ত সম্পত্তির অর্ধেক ভাগ আছে আমার। আর খাওয়া দাওয়া পড়া সব কিছুতে আমার অর্ধেক ভাগ আছে। এই তোমাকে বলে দিচ্ছি ছোট মা, তুমি এত তো বউ, আবার তুমি আমাকে নতুন বলে খাইয়ে দিবে। ওই হতচ্ছাড়ি, এইসব কথা ওকে বলতে কে শিখিয়েছে? যে ছেলেটাকে ইনজেকশন না দিলে কোনো কথা বলতো না, সে সব কথা বলে গেল কার সাহসে? নিজের পুত্রবধূর উপর এইভাবে নির্যাতন করতে আপনার লজ্জা করছে না? কি বললি? কি বললি আটকুড়ি বেটা? ও আটকুড়ি বেটা কি বলে গেল? কি আটকুড়িছি কি বললি রে? ছি ছি ছোট বয়োজ্যেষ্ঠ একার সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় এটা বোধহয় আজও শেখেননি। তার মানে তোর কাছে আমাকে কথা শিখতে থাকলে তো শিখতে হবে ছোট মা। পুত্রবধূ যে মায়ের সমান, আর এই তো ছোট্ট কথার যদি আপনাদের মতো শাশুড়ি জানতে পারতো তাহলে অগণিত সংসারে দিনের পর দিন চলতো না বধূ, নিঃশংস বধূ। এই জন্য কি সবার কথা অগ্রাহ্য করে তুই ওই প্রভাতের গলায় বড়মাল্য পরিয়ে দিয়েছিলি? ওরে মা, এই লগ্ন ভ্রষ্টার জ্বালার থেকে এই মালা পরার জ্বালা কি কম কষ্টের রে? তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো। আমার কথা ভেবো না বাবা, আমি যে জনম দুঃখিনী, শোক আমার কপালে সয় না বাবা। তাই তো আমার জীবনের সবটুকু দুঃখ দিয়ে আমি একটা কান্নার স্বর্গ গড়তে চাই বাবা।
কথা তুই বলিস না, এই সব দানবদের সংস্পর্শে নরক করা যায় রে মা, স্বর্গ করা যায় না। আচ্ছা মা, তুই বলতো এই ভদ্র মহিলাই বোধহয় তোর শাশুড়ি? তুমি বলছো ওই হাড় হাবাতে মেয়েটার বিকেরি বাবা? ছোট লোক কি ভদ্রলোক সে তো তার কর্মেই পরিচয় হয় বেয়ান। আজ প্রথম দর্শনে আপনাকে দেখে আমার কি মনে হচ্ছে জানেন, যে ওই ভদ্রলোকদের চরিত্র আর ব্যবহারের সংবিধানটাই কি পাল্টে গেছে, নাকি ভদ্রলোক শব্দের মানেটাই পাল্টে গেছে? থামো। আমার বাবা কি তুই বললেন? ওরে না, ও কোথায় আমি কিচ্ছু মনে করি না রে, কিচ্ছু মনে করি না। কারণ কাক যখন কোকিলকে দেখে ব্যঙ্গ করে, তখন বুদ্ধিমান লোকেরা ওই কাকটাকে দেখেই অন্য করে, কোকিলকে দেখে নয়। বিনা ফোনে ধরে বেঁধে দিয়ে দিয়ে মেয়েকে তো বেশ লুকিয়ে লুকিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এত বড় বড় কথা বলতে লজ্জা করছে না? লজ্জা করছে, ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। একটা মর্মান্তিক দুর্ঘটনায় আমার মেয়েটার বিয়ে না হলে আমি যৎকিঞ্চিৎ যৌতুককে দিতে পারতাম। চুপ করো বাবা। এইসব লেখানি ছেড়ে এবার একটা সত্যি কথা বলো তো, কবরী সোনা আর 10,000 টাকা নিয়ে এসেছি। যৌতুক? তার মানে যৌতুকের টাকা? হ্যাঁ হ্যাঁ, টাকা টাকা, যৌতুকের টাকা। 10 ভরি সোনা আর 10,000 টাকা না পেলে না তোমার মেয়েকে আমি গলা দড়ি দিয়ে হতে পারে না, কিছুতেই না। এবার আমার কি হবে বাবা? জানি না, আমি কিচ্ছু জানি না মা, আমি কিচ্ছু জানি না। আমার যে বোধ বুদ্ধি সব হারিয়ে যাচ্ছে, উচিত অনুচিত জ্ঞানে ঘুরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানিস মা, এর চেয়ে ওই লগ্ন ভগ্ন অনেকে বলে গেল রে মা, অনেকে বেয়ান ঠাকুর, আপনার ভালো মতো যৌতুক দেওয়ার ক্ষমতা আমার নেই। তাই নিরুপায় হয়ে এই মুহূর্তে আমার মেয়েটাকে আমি চিরস্থানের মতো এই বাড়ি থেকে নিয়ে চলে। বাবা না, আমার অসুস্থ স্বামীকে ছেড়ে আমি কোথাও যাবো না বাবা। ওরা তোকে খুন করে ফেলবে। ভাগ্যের লিখনকে খণ্ডাতে পারে বাবা। আমি সে জমি বাবা। আর কখনো তুমি এই বাড়ি থেকে এসো না বাবা। এই বাড়ি থেকে তুমি মনে করো তোমার রচনা বলিস না মা, ও কথা তুই বলিস না। ওরে তুই আছিস বলেই তো আমি এখনো বেঁচে আছি রে। তোর সুখের সংসার না দেখে যাওয়া পর্যন্ত জীবনে বাবা, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। আমার মাতার ব্যক্তি, তুমি এখান থেকে চলে যাও বাবা। বললে তো কি বললে তো? আমি চলে যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। তবে
যা যৌতুক আপনি দাবি করেছেন তার সব আপনাকে আমি কড়াই গন্ডায় নিয়ে যাব। শুধু দয়া করে আমারে 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 মামরা এত টাকা তুমি কোথায় পাবে বাবা? আমি শুধু এইটুকু জানি যে ওদের দাবি মতো টাকার গয়নার চেয়ে তোর জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। তাই তো এই কুসংস্কারাচ্ছন্ন ফলের গলি থেকে ও তোকে বাঁচাতে ওদের জন্য এখান থেকে পারি যেমন করে পারি আমি জোগাড় করে নিয়ে আসবো ওই 10 ভরি সোনা। উঠে থাকিস কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল ভয়ঙ্করী। ওর বাপ একটা ভিখারি। ও ওই ভিখিরির কাছ থেকে তুমি বোধ হয় 10 ভরি সোনা আর 50,000 টাকা ভিক্ষে চাইছিলে। বাহ বাহ বাহ, তুমি তো ভিখিরির অধম। আর তোর চেয়েও যে বেশি অধম তুমি। হ্যাঁ তুমি। আরে বাবা, তাই তো ছেলের বিয়ের যৌতুক নিতেই ভুলে গেছো। যৌতুক? হ্যাঁ, যৌতুক যৌতুক যৌতুক। ওই প্রভাত ছোড়াটাকে খাইয়ে পরিয়ে মানুষ করতে আমার অনেক অনেক টাকা খরচ হয়ে গেছে। তাই কিছুটা অন্তত যৌতুক হিসেবে চাওয়া আমার নিশ্চয় অনেক হয়নি। হ্যাঁ ঠিকই তো। এই কথা তো আমার একবারের জন্য মনে হয়। সত্যি তো, আমার ওই ছেলেটাকে খাইয়ে পড়িয়ে বড় করে তুলতে আমার অনেক খরচ হয়ে গেছে। আর এই মেয়েটা বুঝি বানের জলে ভেসে এসেছে, তাই? আচ্ছা, একটা কথা বলতে পারবে? এই হাড় হাওয়াতে মেয়েটার জন্য তোমার এত দরদ কেন জানতে পারি কি? হবে না ভয়ঙ্করী বাবা, ওই হাড় হাওয়াতে ঘরের মেয়েটা যে আমার গৃহের গৃহলক্ষ্মী। আচ্ছা, ওই 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 ঘরের লক্ষ্মীকে আমি যদি ঘর ছাড়া না করতে পারি তাহলে আমার নাম ভয়ঙ্করী নয়। পারবে না ভয়ঙ্করী, তা তুমি কোনোদিনই পারবে না। যে ঘরে গৃহলক্ষ্মী প্রবেশ করে সেই গৃহ থেকে চুপি চুপি চোরের মতো পালিয়ে যায়। অশুভ শক্তি কখনো শুভ শক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কোনটা শুভ আর কোনটা অশুভ তা আমার বেশ ভালো করেই জানা হয়েছে। এই হারামজাদি শুধু ওই প্রভাত ছড়াটাকে পোষ বানানি, তোমাকেও পোষ মানে থেকে তাড়াতে না পারে তাহলে আমার নাম আমার নিজের বাবাকে দূরে সরিয়ে দিয়ে স্বামীর বাবা হিসেবে আপনাকে আমি বাবা বলে ডেকেছি। আপনি বলে দিন বাবা, আমার এখন কি হবে? সত্যি যদি ছোট মামাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেন? তুমি যাবে কেন মা? নিজের অধিকার কখনো হাতছাড়া করতে নেই। তোমার অধিকারে তুমি ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমি যে দুর্বল বাবা, তোমার মনে বলের সঞ্চার করবে। আমি যে ভাগ্যহীন ভাগ্যের দোহাই দিয়ে চোখে জল ফেলা যুগ এটা নয় বৌমা, এটা নয়। তোমাকে তোমার ন্যায্য অধিকার জোর করে ছিনিয়ে নিতে হবে বৌমা। খবর না মারতে পারো, অন্তত
ঠোস করতে হবে বৌমা। বাবা আমি চেষ্টা করব। কেমন করে পারবো যেমন করেই পাও তোমাকে তা রক্ষা করতে হবে। বাবা? ওদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবার তোমাকে যুদ্ধমূর্তির বিরুদ্ধে উঠতে হবে। ওদের ওই অশান্তিকে ধ্বংস করে দিয়ে তোমাকে ফিরিয়ে আনতে হবে আমার ওই অসহায় ছেলেটাকে। আমার দৃঢ় বিশ্বাস তা তুমি পারবে বৌমা, তুমি পারবে, নিশ্চয়ই পারবে। চেষ্টা করব। আমি আপ্রাণ আপনার কথা রাখার চেষ্টা করব বাবা। আমার একটা কথা তোমায় রাখতে হবে ডার্লিং। ডার্লিং নয়, বৌদি বল বৌদি। বৌদি কেন এসেছি এখানে? তোমার ওই তৃষ্ণার্ত হৃদয়ে প্রেমের বারিশ জাগাতে। কি বললে? তোমার ওই যুবক স্বামী তোমায় কি দেবে? তার চেয়ে আমি অনেক বেশি দিয়ে তোমার জীবন যৌবন পূর্ণ করে দেব। তা কি তুই ভুলে গেছিস জানোয়ার? তবে রে হারামি চাঁদি, ওরে তুই সাহস, তুই আমার গায়ে হাত তুলে অস্তর রূপের প্রেমের আমি ভাঙতে পারি কিনা? না রে শয়তানি, আমার ঘর ছোট শুনি তুই আমি তোর কাছে বাধাইতে আসিনি। আমি শুধু তোকে বলতে এসেছিলাম তুই যেটা বৌদির সঙ্গে করতে চাইছিস সেটা বরং আগে তুই তোর মায়ের সঙ্গে রিয়াকশনটাকে করে আয়। এই লালসার থামাচ্ছে আমার মানবিকতা শক্তি একটা খুব কম নয়। আমার কথাটা শোন সুদীপ, আসল ব্যাপারটা না জেনে অযথা তুই কিন্তু আমায় ভুল বলছিস। ব্যাপারটা কি কি আর বলবো রে সুদীপ, ওর স্বামী স্টুপিড প্রভাতের কাছ থেকে দাম্পত্য সুখ পায়নি বলে দেহের ক্ষুধা মেটাতেও আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম বৌদি মানে মায়ের সমান, সঙ্গে সঙ্গে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। আর তাই দেখে তুই ভাবি সত্যি সত্যি আমি বৌদি আর দেবরের সম্পর্ক হলো মা ছেলের সম্পর্ক, আর সেই সম্পর্কের মাঝে তুই এমন করে কালি চিটিয়ে দিলে। ছি বৌদি, থাক, তোমাকে আর বলতে হবে না, যা বোঝারটা আমার বোঝা হয়ে গেছে। বুঝেছো তুমি? বুঝলাম মা কখনো ময়লা হয় না। আমি তুমি যে মা, ঠাকুর যে মা দেবদেবীর পাশে স্থান পায়, সেই মা যদি মিথ্যে কলঙ্কের কালি ছিটিয়ে নোংরা করা যায় বৌদি। কেন না বৌদি, কেন না? তোমার কান্না যে আমি সইতে পারি না। কেন জানো? আমার গর্ভধারিণী মায়ের ছবি আজ আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি। আর সেই ছবিটাকে কখনো কোনো অবস্থায় মুছে ফেলতে পারবো না। চাইনার প্রতিকার অবসান কবে হবে জানি না। স্বপ্ন পূরণে সে পাড়ি দিয়েছে, জানি না সেই স্বপ্ন পূরণ হতে আর কতদিন বাকি। ওই বাকি কথা বলার জন্যই তো এসেছি, কিন্তু ওই মানে তোমাকে যে ভালোবাসি এই কথাটা বলতে আমার কেমন যেন ভাব চলে এই জন্য পুরুষগুলোকে একদম পুরুষ বলে মনেই হয় না, আমার বড়টা ঘেন্না করে। দেখো কাণ্ড, আমি কাপুরুষ তোমায় কে বললো? আমি যথেষ্ট সাহসী এবং সুবীর পুরুষ। ওই রোমান্সের বেলায় কেমন একটা ভাব মেয়ে দেখলেই মিয়ে যান, তাই না বল? নয় চাই না, আমি তোমার ওই পুরো স্টবুকের মাঝে একেবারে মিশে যেতে চাই। মানে এক মনে এক হাতটায় মিলেমিশে একাকার হয়ে যেতে চাই। ডার্লিং আরে কি পাগলামি করছেন? ছাড়ুন ছাড়ুন বলছি, ছেড়ে দিন আমাকে। দেখো কাণ্ড, আরে পাগলামির কি দেখলে? খালি পাগলামো লক্ষ্য দেখতে পাচ্ছি।
আছে। আরে বাবা, নিজে একটা ডাইরেক্টর হয়ে একটা সিনেট আর্টিস্টের প্রেমে পড়ে গেলেন। দেখো কাণ্ড। আপনি শুধু পাগল নয়, একটা বদ্ধ পাগল। তখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। তুমি যখন পাগল ধন্য আমি, ধন্য হে পাগল ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্ম যে। রমেশ মিস্টার মিত্তি, এইসব প্যান্ট প্যান্টানি নাকাবে গানগুলো আগে জনগণের শোনে না মিস্টার মিত্তি। গান গাইতে হলে না এভাবে জট করে হল ফিল্মের গান গাইতে হয়। হে লা 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 লা, ऐसी हो लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। আমি ওই পরের ফিল্মে অ্যাড করে দেবো। তবে তবে ওই পোশাকটা না একেবারে আউট করে দেবেন। দেখো কাণ্ড, আরে সে তো একেবারে উলঙ্গ, মানে ডুবলিং হয়ে যাবে। ওই 10 ইঞ্চির পোশাকের ভিতরে না উলঙ্গ যৌবনটাকে ধরে রাখার বৃথা চেষ্টা না করে একদম উলঙ্গ চিত্রটাকে না এই জনগণের মধ্যে বিলিয়ে দেওয়াটাকে ভীষণ লজ্জাস্কর হবে মিত্তি। দেখো কাণ্ড। আরে তোমার বেশি নেশা হয়ে গেছে সত্যি। আমার এই সত্যি এই তার সতীত্বটাকে কিভাবে লুকিয়ে রাখবে? সত্যি নেশার মনের ঘরে যদি আমি আমার এই মনটাকে লুকিয়ে না রাখি, তাহলে ওই অভিমানী অতীতের জীবনটাকে আমাকে ঘুমড়ে ঘুমড়ে শেষ করে দিচ্ছে। সত্যি এই সত্যি তখন খালি সত্যি সত্যি বলে সেই আমার পুরোনো নামটাকে আবার জাগিয়ে তুলছো কেন? আমি মিস ঝিলমিল। তুই কাঁদছো কেন ঝিলমিল? ঝিলমিল, শুধু মিল ঝিলমিল নয়, ঝিলমিলের অন্তরে লুকিয়ে থাকা সতীটা একটু কাঁদছে। কাঁদুক, একদম উল্টো পাল্টা কথা বলবে না, চায় না? অতীত অতীতের কথা ভেবে তোর মনকে দুর্বল করে দেওয়া সাজে না ঝিলমিল। আর কত বড় তুমি নায়িকা, কত অর্থ তোমার। আপু, তুমি হলে আমার পার্মানেন্ট আর্টিস্ট, আর তোমার চান্সটা তো সবার আগেই হবে। চাই না? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বেশি করে বলছি না, মেলি মেলি। গান্ডু, দেখো আমিও চলি স্যার, কারণ ওই ঝিলমিলের চোখের জল থেকে আমার চোখে জল চলে আসতে পারে। আমার চোখের জল আর টুট করে না। আমি চলি যা। বাস, এবার আমি ছুটে যাই বস। কতদিনের জন্য? যদি বলি চিরদিনের জন্য। শেখ সিরাজ আফ্রিদি যাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় তার জীবনে মুক্তি বলে কিছু থাকে না। বাস দেখুন, আমাকে আটকে রাখার চেষ্টা করবেন না, আর ওই তা যদি করেন তাহলে আমাকে আটকে রাখতে পারবেন না স্যার। আপনি
लेकिन हमें তোমাকে যেতে দিবে না সুন্দরী। কে আপনি? আমি বলবিন্দর সিং আছে, ঝিলমিল का बहुत बड़ा फैन আছে। हाँ কিন্তু এখানে কি প্রয়োজন? আমি সিরাজ আফ্রিদি সাহেব के साथ मुलाकात करते आसी। सिराज अफरीदी अपने सामने दाढ़ी तो আছে। अरे नमस्ते नमस्ते सिराज अफरीदी। अच्छा आसानी से আপনার साथ हमार मुलाकात हो जाবে हमारा अंदाज भी ছিল না। কিন্তু ওই মিস্টার আফ্রিদের সঙ্গে সাক্ষাতের কারণটাই জানতে পারি? हमें একটা ब्लू फिल्म बनाती चाह। ब्लू फिल्म? जी हाँ, और इसीलिए ये मिस झिलमिली देवी को हमार बहुत जरूरत भी আছে। আচ্ছা মিস্টার সিং, আপনার হঠাৎ ওই ব্লু ফিল্ম বানানোর ইচ্ছা হলো কেন? ये ब्लू फिल्म बहुत ज्यादा नाफा मिस्टर अफरीदी, और इसीलिए मिस झिलमिली को हमार बहुत जरूरत भी আছে। মিস্টার সিং, এই ঝিলিমিলি কিন্তু इसीलिए খুব ভালো না। हमने मेहरबानी करिए मिस झिलमिली के लिए सिर्फ 3 महीने के लिए छोड़ें तो बहुत अच्छा होगा। কিন্তু इसलिए इसलिए আপনি যত রুপিয়া চাইবেন আমি দিতে তৈয়ার আছি। সাবধান সিংজি, এই ঝিলিমিলি কিন্তু কখনো কোথাও তোমার সঙ্গে যাবে না। सिर्फ रुपया नहीं मैडम, उससे भी कुछ ज्यादा चीज दिए हम ही তোমাকে সৌদা করে লিবে। হ্যাঁ তো বলেন सिंह जी, मिस झिलमिली के लिए আপনার কত রুপিয়া चाहिए? 1 लाख 2 लाख? আমার 5 লাখ টাকা চাই, পারবেন? जरूर हमें तैयार আছে। আপনি কন্ট্রাক্ট পেপার নিয়ে আসেন। ওকে মিস ঝিলিমিলি, তুমি বরং ওই ব্যাপারটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করো, কেমন? আমি তাহলে আসি। ভাব নাই। ওসব বাজে বাজে ব্যাপারে এই ঝিলিমিলি চিন্তা করে না মিস্টার সিং। আর আমার তো কত টাইমও নেই। বাই মিস্টার সিং। नहीं झिलमिल, আমি তোমাকে যেতে দিবে না। রাজি না হলে তোমাকে আমি জবরদস্ত তুলে নিয়ে যাবে। হ্যাঁ आ जाओ मेरे बुलबुल। সতী সতী, কে তুমি? কে তুমি? আমার নাম জানলে? বলো, বলো তুমি কে? আমি তোমার শান্তনু সতী। তুমি তুমি এখানে এলে কি করে? কেন তুমি এখানে ছুটে এসেছো কেন? আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি সতী। কিন্তু আমি যে কলঙ্কিনী, আমি যে সর্বহারা। আমারই অন্তরের প্রেম দিয়ে মোছাবো তোমার অশ্রুধারা। আমার যে হৃদয়টা কালিমা লিপ্ত হয়ে গেছে। তবু তুমি আমার ভালোবাসার চিন্ময়ী প্রতিমা। শান্তনুদা, তুমি আমার আশার আলো, আমার সাহসের প্রেরণা। তাই তো তোমায় সঙ্গে নিয়ে আমি শুরু করতে চাই ওই শয়তান সিরাজ আফ্রিদির ধ্বংসের সূচনা। শান্তনুদা, আমি তোমায় কথা দিচ্ছি, ওই সিরাজ আফ্রিদির বিরুদ্ধে আমি তোমাকে সমস্ত প্রমাণ এনে দেবো। আর সেই জন্যই আমি তোমার সাথে হাত মেলালাম। হাত রেখে কোথায় ছিল রজত? সেদিন উত্তেজনা বসে আমরা যে ভুল করেছি তার কখনো হবে না। তাই তো সেই ভুলের প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে। প্রায়শ্চিত্ত করার জন্যই তো আমি দিন রাত কত প্রেমের অভিষেক দিয়েছি, কিন্তু দিদির সন্ধান কেউ দেয়নি। সৈকত, আমার দাদা দিদি চলে যাওয়ার পর থেকে দাদা যেমন পাগলের মতো হয়ে গেছে। দাদাকে দেখলে আবার ভীষণ কষ্ট হয়, পলমের মতো কি যেন বকে। এই তো সেদিন ঘুমের ভরে উদ্ভ্রান্তের মতো এসে বলছে, সতী সতী কোথায় গেলি রে বল? আমার ওষুধটা এনেতে, আমার ওষুধটা দিদি যে নেই সে কথা কি তোমার মনে থাকে না দাদা? নেই সতী, সতী আমার ভাল্লা বুকের একটা বিশাল করে হতভাবে কবেই চলে গেছে, সে খেয়াল আমার থাকে না দাদা। থাকবে কেমন করে? হতভাবে দিন রাত আমার পেছনে লেগে থাকতো, সময় মতো ওষুধ খেলে
কত আমাকে বকাবকি করতো। তারপর কাছে পেলে জোর করে খপ করে হাতটা ধরে পাশে বসিয়ে মায়ের মতো আদর যত্ন করে আমাকে ওষুধ খাওয়াতো। তাই তো বারে বারে আজ তার কথাটা মনে পড়ে যায় রে ভাই। দাদা সৈকত, তুই কি আমার সতীকে ফিরিয়ে দিতে পারবি না রে ভাই? আমি আমার সব অপরাধ স্বীকার করে তার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। তুই আমার সতীকে ফিরিয়ে নে ভাই। আমি সত্যি ঠিকই করেছে। অসহ্য মানসিক যন্ত্রের হাত থেকে হতভাগী আমায় মুক্তি দিয়ে গেছে। আর আমাকে সতীর বিয়ের জন্য ভাবতে হবে না। ও আমার কর্তব্যের যন্ত্রণা থেকে আমাকে চির মুক্তি দিয়ে গেছে। তুমি শান্ত হও দাদা। জানিস রজত, সব শেষ হয়ে গেল। একটা ভুলে আমাদের সংসারটা শেষ। এইভাবে ভেঙে পড়িস না। সবাই তো শক্ত হাতে ওই দুর্ভাগ্যের মোকাবিলা করতে হবে, আর সর্বশক্তি দিয়ে নিজের ভবিষ্যৎ নিজেকে গড়ে তুলতে হবে। ওসব চিন্তা মন থেকে মুছে ফেল আর সামনের দিকে এগিয়ে চল। আমি তোর পাশে আছি, থাকবো। রজত, আমাকে বাঁচা ভাই, আজ আমার ভীষণ বিপদ। তোর আবার বিপদ কিসে? প্রথমত টাকা রোজগার করছিস, বহুদা জোয়ারে হেসে আছিস। ভুল করেছি সৈকত, আজ আমার ভুল আমি বুঝতে পেরেছি। তার মানে তোর দাদা নিশ্চয়ই তোর গোপন কথা জেনে ফেলেছে। না সৈকত, দাদা এখনো জানে আমি নিয়মিত কলেজ যাচ্ছি, কিন্তু আমি তো ধীরে ধীরে এক বিশাল স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছি। দাদা কিছুতেই জানতে পারে। তুই গুন্ডা গ্যাংয়ের সঙ্গে? আমি সব ছেড়ে দিব সৈকত, তার আগে তুই আমায় বাঁচা। সে কি? পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে বিটকেস ফেলে পালিয়ে। আমি তো বলেছি ওই বিটকেসটার মূল্য কত জানিস? কত? 3 কোটি। পুলিশের হেফাজতে চলে গেছে জানলে আমার বস আমাকে কেটে কুচি আমি কিছু বুঝে উঠতে পারছি না সৈকত। যেমন করে পারি তুই আমাকে ওদের হাত থেকে বাঁচা। কেমন করে আমি তোকে বাঁচাবো অতনু? আচ্ছা অতনু, একটা কাজ করলে হয় না? শান্তনু তাকে সব কিছু বুঝিয়ে বলে। তুই কি পাগল হয়ে গেছিস? দাদা যদি জানতে পারে আমি স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছি, দাদা তাহলে আমার আস্ত রাখবে ভেবেছি? কথা শোন অতনু, তুই শান্তনুদাকে সবকিছু বুঝিয়ে বললে পুরো গ্যাংটাই ধরা পড়ে যাবে। যা করবার তুই কর সৈকত, আমি এই মুখ নিয়ে দাদার সামনে দাঁড়াতে পারবো না। বেশ বেশ, তোর সমস্ত কথা আমি নিজেই শান্তনুদাকে বুঝিয়ে বলবো। তুই কিন্তু চিন্তা করিস না রে ভাই, আমি তোর বন্ধু, পাশে আছি, থাকবো। দাদা কি আমায় ক্ষমা করবে? সব জানার পর দাদা কি সেই আগের মতন আমায় ভালোবাসবে? না না, আর আমি এমন ভুল কখনো করবো না। लेकिन তুই জিন্দেগি কা আখরি ভুল করিয়েছিস তো। এই মত বসের হুকুমে তোকে আমি ডেরাই উঠিয়ে নিয়ে যেতে এসেছি। না না, আমি তোদের ডেরায় আর যাবো না। দেখতে পেলে বস আমাকে মেরে ফেলবে। গলতি কা সাজা তো নিতেই হবে দোস্ত। আমার কি গলতি বল? পুলিশ যেভাবে ওর পেটে বসে থাকবে তা আমি কেমন করে জানবো? देख कलिया, वो सब बात सुने हमार कुछ फायदा नहीं। तो के हामी उठिए लिए जेते एसेছি, তুই आसानी से जाबी तो चल, नहीं तो हामी तो के जबरदस्त उठिए लिए जाबे। ও
से झूठा खिलौना अंदर रख ली दोस्त। बॉस तो उठिए लिए যাওয়ার হুকুম জারি করেছে, जिंदा या मुर्दा। लेकिन हमें अपना दोस्त का खून से अपना हाथ गंदा करते चाहे ना, इसलिए रे कालिया चल पंची कालिया। हमें बांटते दे कालिया, हमें बांटते दे। नहीं बांटते না, কাউকে বাঁচতে দেবো না, কাউকে বাঁচতে দেবো না। ওদিকে ডাইরেক্টর বগলা মিত্র আমাকে নিয়ে স্বপ্নে বিভোর হয়ে আছে। এদিকে শয়তান সিরাজ আফ্রিদি তার কামনার থাবায় আমার সরস্বতীকে গ্রাস করতে চাইছে, কিন্তু না, তার আগে কাজ কমপ্লিট করে এই চায়না চাঙ্কি হাওয়ায় মিশে যাবে, হাওয়ায় মিশে যাবে। কালিয়া কালিয়া কালিয়া, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ওই ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জির ভাই গোপনে কালিয়া সেজে আমার এখানে এসে কাজ করছে। ওটা নিশ্চয়ই ওই ইন্সপেক্টরের চাল, না হলে আমার 3 কোটি টাকার মাল এত হালকা জাল পেতে ওই সারা পুলিশ অফিসার কিছুতেই কবজা করতে পারতো না। তাকে সামনে পেলে ए साला कालिया उसका दोस्त के साथ मिले पुलिस वाला के पास जरूर चुगलीबाजी करिए थे। কালিয়া মিথ্যা বলছে। আরে সত্যি কথা কি বললে কালিয়া? বাস্তব তোর জবাবের উপর নির্ভর করছে তোর জীবন আর মরণ। আর জবাব দে। আমি বিশ্বাস করি বস, আমি মাল চালিয়ে সঠিক জায়গাতেই পৌঁছেছিলাম, কিন্তু পুলিশ যে আমার পিছু নিল তা আমি কেমন করে জানবো? আমি যদি বলি তুই আগে থেকে একটা মিথ্যে নাটক খাড়া করেছিস, না বস, এ কালিয়াকে আপনি ভুল বুঝবেন না। ওই কালিয়া নয়, তোর আসল পরিচয় তুই আমার প্রিয় শত্রু ওই ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জির ভাই অতনু ব্যানার্জি। আপনি কি বলছেন বস? হ্যাঁ, ওই শালা ইন্সপেক্টরের নির্দেশে ওই উল্টা এখানে আছে, আমার এখানে এসে কাজ করছে, আমার কারবারে হার আছে তো জানতে। তোর ফাদার সাউন্ডের অফিসার ওই শান্তনু ব্যানার্জি জানা যায় আমার নজর তোরের চেয়েও আরো কত কত, তাই ওর চাল বাঞ্চাল করতে ওর ভাইকে আমাকে জানে মানবেন, আমি বাঁচতে চাই। সঙ্গে গদ্দারি পুলিশের টিকটিকি হয়ে আমাকে বাঁচতে এই মন্ত্র জিতটা তুই কেটে जवान हमें बिल्कुल बंद करिए दिए बस उसका दोस्त सৈকত ধারি আসছে। জানি রে রাজ্জাক, জানি সৈকত আসছে। এবার সৈকতের পেছনে আসবে পুলিশ, তার আগে আমাদের একটা মিছিল খাড়া করতে হবে রে রাজ্জাক। তার উপরে যদি একটা কথা বলিস ওর ভাই অতনুকে শান্তনুকে আমি শেষ করে দেব। এবার চললে রাজ্জাক, এটাই হবে এই নাটকের প্রধান অস্ত্র। তোর মুখে রক্ত, কি হয়েছে? তুই কথা বলছিস কেন? তুমি কি ভজালি দিও রে তোকে? আমার কথা শোনো তনু। ওই ছেলেটা ভজালি হাতে তাড়া করে আপনার ভাইয়ের কি হাল করেছে দেখুন না। কি হয়েছে রে অতনু? তোর মুখ দিয়ে এমন রক্ত ঝরছে কেন? বল ভাই বল,
তোর কি হয়েছে? তুই আমার বোবার মতো ইশারা করছিস কেন রে ভাই? তোর কি হয়েছে বল রে ভাই, বল বল। বুঝতে পারছি না ইন্সপেক্টর, ওই ছেলেটা আপনার ভাইয়ের বাক শক্তি চিরতরে কেড়ে নিয়েছে। না শান্তনুদা না, বিশ্বাস করো ওদের ষড়যন্ত্রে অতনুর এই অবস্থা করেছে। বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ আমি জিজ্ঞাসা করবো। বল বল না রে ভাই, বল না রে ভাই, তোর কি অবস্থা করেছে বল রে ভাই, বল। বলতে যদি না পারো অন্তত ইশারায় জানিয়ে যাও যে আসল অপরাধীকে। হ্যাঁ ভাই, ইশারায় জানিয়ে দে আসল অপরাধী কে। ভারতীয় দণ্ডবিধির 306 ধারা অনুসারে অতনু ব্যানার্জিকে দৈহিক নিগ্রহ ও খুনের প্রচেষ্টা করার অপরাধে আসামি সৈকত মুখার্জিকে আদালত 5 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। মিথ্যে সংবাদ। আমার সৈকত কখনো এমন এমন অন্যায় কাজ করতে পারে না, কখনোই না। উনি হতে ভাগা সৈকত আমার বাঁচার শেষ আশা চুরি করে এমনি করে চলে গেলি ভাই। ওরে ওরে, আমি যে তোর মুখের দিকে তাকিয়ে আমি আমার সেই ভাঙা বুকখানে ভরিয়ে তোলার স্বপ্ন দেখতাম রে ভাই, সেই স্বপ্নটা তুই একেবারে শেষ করে দিলি। হে ঈশ্বর, এবার তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি কোথায় পাবে সাগর? এই ভব সংসারে তোমার কি হয়েছে? তুমি এমন করে পড়ে আছো কেন? কাটিয়ে যুদ্ধের বিজয়ী সৈনিক আর জীবন যুদ্ধে পরাজিত হয়ে মুখ থুপড়ে পড়ে গেছে কাকা বাবু। মাথা তুলার দাঁড়ানো শক্তি কোথায় পাবে? কিন্তু যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ যে বাঁচার জন্য তোমাকে লড়াইটা চালিয়ে যেতে হবে সাগর। নইলে কিসের মানুষ তুমি, কিসের সৈনিক? কিন্তু আমার শক্তি আর সাহস সব যে হারিয়ে গেছে কাকা বাবু। কিন্তু বিশ্বাস, বিশ্বাস তো এখনো হারিয়ে যায়নি সাগর। আর সেই বিশ্বাস অস্ত্রকে হাতে তুলে নিয়ে তোমাকে যে জীবনের পড়ার ফন্ডে এগিয়ে যেতে হবে। যেমন করে আমি এগিয়ে চলেছি আমার এই জরাজীর্ণ বিশ্বাসকে বুকে চেপে রেখে আমার একমাত্র মেয়ের সুখের সন্ধান করতে। কি বললে? হ্যাঁ সাগর, রজনীর ওই বড়লোক শাশুড়ির পনের বলি থেকে বাঁচাতে আজ যে আমার চাই 10 ভরি সোনা আর 50,000 টাকা। বড় গণতান্ত্রিক সুসভ্য মানুষ, পরিহারিত বাজারে মনুষ্যত্বের বিচার একটা অসহায় মেয়ের ইজ্জতের চেয়ে টাকার সোনার কদর যাদের কাছে বেশি হয় তারা শুধু অমানুষ নয়, তারা পশুর এখন আমি কি করবো তুমি বলতে পারো? বলো আমি কি করব? উপায় আমারও জানা নেই কাকা বাবু, কিন্তু আমার মনে হয় আমরা দুজনেই তো বিদগ্ধ দুটি মূল্যহীন। হ্যাঁ কাকা বাবু, যে সাগর একদিকে সততায় ন্যায় আদর্শে দীক্ষিত করে ভাই বোনকে মানুষের মতো মানুষ করতে গিয়েছিল, সেই সাগরের মান সম্মান আজ কলঙ্কের কালিতে কালো হয়ে গেছে কাকা বাবু, কালো হয়ে গেছে। সতীর মতো আমার সৈকত আমার কাছ থেকে চিরদিনের মতো হারিয়ে গেছে। সৈকতকে আমি আবার আপনাদের কাছে ফিরিয়ে দেব। যাকে মিথ্যে অপরাধ জেলে পাঠালে তার জন্য তোমার এত দয়া উঠলো কেন শান্তনু? দয়া নয় সাগরদা, দয়া নয়, কর্তব্যে আমার বড় ভুল হয়ে গেছে। বাবা অতনুর আকার ইঙ্গিতে প্রথমে বুঝতে না পারলেও পরে আমি জানতে পারলাম সৈকত সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ, আর এসবের জন্য দায়ী শয়তান সিরাজ আফ্রিদি।
ওই সিরাজ আফ্রিদির জন্য আমার ভাই অতনুর জীবনটা শেষ হয়ে গেছে। শাস্তি দেবো। যে শয়তান আমার সতীকে কেড়ে নিয়েছে, আমার ভাইকে আমার কাছে দূরে সরিয়েছে, সেই শয়তানকে আমি আমার নিজের হাতে শাস্তি দেবো। শয়তান সিরাজ আফ্রিদি, এবার দেখবো তোমাকে কে বাঁচায়। বাঁচতে চাস তো এই দলিলে সইত না? আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা না করে আমি তাদের কোনো কাগজে সই করবো না। তুই তো অনেক কিছু শিখে গেছিস রে উল্লুক। বউ শব্দটা আজ তোর মুখে স্ত্রী হয়ে গেছে। আমার স্ত্রী তোদের সেই বিষাক্ত ইঞ্জেকশন ছুঁড়ে ফেলে দিয়ে আজ আমাকে সুস্থ স্বাভাবিক করে তুলেছে। তাই তাকে না জিজ্ঞাসা করে আমি কোনো কাগজে সই করবো না। তাই নাকি? সারা রাত তোর বউ বুঝি এইভাবে তো ট্রিটমেন্ট করে? হ্যাঁ করবেই তো। সে যে আমার রাতের রজনীগন্ধা তোদের সেই বিষাক্ত ইঞ্জেকশন ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে সুস্থ স্বাভাবিক করে তার সৌরভে আজ আমি সুস্থ স্বাভাবিক। তাই তোদেরকে আজ আমি পরোয়া করি না। বাঁচতে চাস তো এই দলিলে সই কর। আমি তোকে বলে দিচ্ছি, বড় ভাইকে তুই বড় ভাইয়ের মতো সম্মান দেবে। সম্মান নেবে তাহলে এই নে। বড় ভাই স্ত্রীকে যে বৌদি বলে ডাকতে হয় এটাও কি শিখিসনি জানোয়ার? বড় ভাই বৌদি বললো জানোয়ার। ওকে তুমি ছেড়ো না রজনী। ও আমাকে দিনের পর দিন চাবুক মেরে ওই দলিলে সই করার জন্য আমাকে বাধ্য করছে। তাই তুমি ওকে ছেড়ো না। ও আমার কাছে কতটুকু শিক্ষা পাবে? এতদিন তোমার পিঠে চাবুক মেরে ও এতদিন রক্ত ছড়িয়েছে, আজ ওর পিঠে চাবুক করে ওকে বুঝিয়ে দাও রক্ত ঝরার যন্ত্রণা কত ভয়ঙ্কর। মারো ওকে। তবে তাই হোক রজনী। ওরা অতদিন আমাকে অসুস্থ স্বাভাবিক রাখিয়ে দিনের পর দিন চাবুক মেরেছে, আর আমাকে উল্লুক শিয়ার পাঁচটা কুত্তা বলে ব্যঙ্গ বিদ্রুপ করেছে। কিন্তু আজ আমি এই চাবুক মেরে আমি উল্লুক শিয়ার পাঁচটা কুত্তা নয়, আমি এইবারের বড় তুমি না এলে ওরা হয়তো আমাকে মেরেই ফেলতো। মজা দেখছি আজ কুড়ি বেটি। ও যদি আমার ছেলেকে মেরে ফেলতো তাহলে কি হতো গো? তাহলে দাদা একটি সত্যিকারে মহৎ কাজ করতো। কি বললি? এই হারামজাদা যারা দোষ করলো তাদের কথা না বলে তুই আমাদের কথা বলছিস। তোমারই পাওয়া উচিত মা। কি বললি হতভাগা? বোঝো না, ছোটটা যখন এই অসহায় মানুষটার সর্বাঙ্গে চাবুক মেরে ক্ষত বিক্ষত করে দিত তখন তো তুমি এতটুকু দরদ দিয়ে ছুটে আসতে মা। আর একটু হলেই হ্যাঁ, আর ওই বাংলা যে আমার ছেলেকে মেরে ফেলতো তাহলে কি হতো? খুন নয় মা, খুন নয়। বারবার খোঁজা দিলে ধরা সব ফোনা তোলার চেষ্টা করে। আর এই কথাটা আপনার ছেলেকে আমি বুঝিয়ে দিলাম। ধরা সব নয় মা, এতদিন আমরা এই বাড়িতে একটা কাল সাপ পুষে রেখেছি, আর সেই কাল সাপ একটা কাল নাগিনীকে আমাদের বাড়িতে তুলেছে। আর এদের না তোলালে একদিন হয়তো আমাদের ছবলকে মরতে হবে। কাল নাগ আর কাল নাগিনীকে এ সংসার থেকে আমি তাড়াবো। কি বললে? এতদিনে তোমার সুমতি আছে? দাঁড়াও দাঁড়াও, এতদিন তো তোমাকে কোনোদিন ভক্তি করে আমি প্রণাম করিনি। লেগেই থাকতো। তাই আজ আমি তোকে একটা প্রণাম করবো। দুজনকে
নয়, এক্ষুনি আমি চালাবো। কি বললে বাবা? আমাদের তুমি তাড়িয়ে দেবে বাবা? তোমাদের আমি বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবো না বাবা। বাবা আমি তুমি যে আমার এই সংসারে কুললক্ষ্মী, তাই তোমাকে তাড়িয়ে আমি তোমার এই সংসারের ক্ষতি করতে পারবো না মা। যাও বাবা, বৌমাকে নিয়ে বাড়ির ভিতরে যাও। এসো রজনী, তুমি এবার বাড়ির ভেতরেই এসো। তার মানে তুমি কি বলতে চাও আমরা এতদিন এই সংসারে বিষধর নাগ আর কাল নাগিনী? তোদের আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এখনো যদি নাচতে চাস তাহলে বাড়ির বাইরে অন্য কোথাও গিয়ে নাচ, কিন্তু আমার এই সংসারে তোদের মতো নাগ নাগিনী প্রলয় নাচন আর আমি কিছুতেই চলতে দেব না। ও এইবার আমি বুঝেছি কার সাহস ওই হতচ্ছাড়ি আমার মুখে মুখে তর্ক করে, কার সাহস পেয়ে সেই পাগলা কুত্তাটা আমার ছেলেকে মেরে ফেলতে চায়। করতে চাই রে দিদি। তুই এসেছিস রে ভাই, আমার কি সর্বনাশটা হয়েছে। এই বুড়ো বাপটা সেই পাগলাটাকে আমার ছেলের পিছনে লেলে দে কি মারলো রে ভাই। হাই ভোলা মন কয় কি? মামা দাবার চালাজ উল্টে গেছে মামা। কিস্তিমত করার আগে নিজের গুটিটা নিজেই সামলাও। না করছে না, ভয়ঙ্করী করছে না। এতকাল এই সংসারে অশান্তি সৃষ্টি করে তোমার যদি বিন্দু মাত্র লজ্জা না করে তাহলে আমারই বাজ হাসতে লজ্জা করবে কেন? তবে আর কি, এবার তাহলে প্রাণ খুলে আনন্দ করো। হ্যাঁ করবোই তো। আজকে আমার সব থেকে বড় আনন্দের দিন। এই দিনটার জন্য আমি আজ দীর্ঘ 22টা বছর ধরে অপেক্ষা করে আছি। আমার ওই মঙ্গলময়ী মা আমার এই সংসারটাকে এক মন্দির করে গড়ে তুলেছে। আমার কৃতিত্বের প্রথম স্মৃতি ওই প্রভাতে জীবনে নতুন সূর্যোদয় ঘটিয়ে আর তাকে আদর্শ প্রভাত করে গড়ে তুলেছে। আর সেই প্রভাতই এখন এবাড়ির যোগ্য বড় ছেলে হয়ে তোকে শাসনের চাবুক মেরে তোকে মানুষ করে গড়ে তুলবে। না, ওই ইডিয়েটটাকে কখনো আমার সংসারে কর্তৃত্ব ফলাতে দেব না। আমার সুদীপই হবে সংসারের মালিক। মালিক? কাকে তুমি মালিক বলছো ভয়ঙ্করী? না, ও এখন এই সংসারের একটা কাকশালিক, আর এখন থেকে ওই কাকশালিকের মতোই খুঁটে খুঁটে নিজের পেটের ভাত নিজেকেই জোগাড় করতে হবে। হ্যাঁ, কি বললে তুমি? কি বললে? তোমার আদরের দুলাল যদি। হ্যাঁ ঠিকই বলছি, তোমার আদরের দুলাল ওই ত্যায্য পুত্র করব। মনে থাকে যেন। দিদি বুড়ো বাপটা কি বলে গেল দেখলি? ওই কি করি দেখবি? কি করি দেখবি? দিদি কোথায় গেলি রে দিদি? এই যে তোর বর বোনের 25,000 টাকা এনেছিল দিদি। টাকা? আচ্ছা, মানে ওই 25,000 টাকা কি তোমার বাবা বিয়ের যৌতুক হিসেবে পাঠিয়েছে না ভিক্ষা পাঠিয়েছে? ভিক্ষা? কি বলছেন মাসিমা? জমি জায়গা বিক্রি করে এই সামান্য টাকাটুকু পেয়েছি। বাবা বললেন এই সামান্য টাকা শোধ দিয়ে আমি তো দিদিকে একটু সান্ত্বনা দিয়ে। কাকে সান্ত্বনা দেবে বাবাজি?
তার আগেই যে সব শেষ হয়ে গেছে। তাহলে কি আমার দিদিকে আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন? ছি 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 ছি, আরে অমন লক্ষ্মী প্রতিমার মতো বউকে কেউ বাড়ি থেকে তাড়াতে পারে বাবাজি? তুই আমার বড় ভাগ্নে পাগলামির ঝুঁকে তোমার দিদিকে এমন এমন রাম ধোলাই দিয়েছে, তুই যে একেবারে পাগল। না না, পাগল না, পাগলিনী হয়ে গেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, বৌমা আমার বড্ড পাগল হয়ে গেছে গো। হে ঈশ্বর, আমি বাড়িতে গিয়ে বাবাকে কেমন করে বলবো যে দিদি পুরোপুরি পাগল হয়ে গেছে? এর জন্য তুমি ভেবো না ভাই, তোমার এই টাকাটা দিয়ে আমরা বৌদির উপযুক্ত চিকিৎসা করব। তাই করুন দাদা, তাই করুন, যেমন করে পারেন দিদিকে সুস্থ করে তুলুন, না হলে হয়তো আমার বাবা হয়তো বেশি দিন বাঁচবে না। আর আপনারা যদি একটু পারেন দিদিকে সুস্থ করে তুলবেন, আপনার দিদিকে ডেকে দিন, আমি একটু আমার দিদিকে চোখের দেখা দেখে যাবো। দেখবে কেমন করে, দেখবে কেমন করে বাবাজি ওই পাগলার স্বামীর হাতে মার খেয়ে আর শ্বশুর ছোট দেওয়ারের মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে মেয়েটা যে আজ বড্ড পাগল। আর সেটা যদি প্রকাশ্যে যদি না আসে, বৌমাটাকে হাতে পায়ে দড়ি বেঁধে ঘরের ভিতরে তারা সে কি মেসমশাইকে আমরা সৎ বলে জানতাম, কিন্তু এত আজকাল শুনে মনে হচ্ছে শুধু অসৎ নয় বাবা, শুধু অসৎ নয়, সে একটা চরিত্রই। শয়তান সত্যপুত্র গাঙ্গুলি, তোমাকে এত জানতাম তুমি সৎ, কিন্তু না, তোমাকে আমরা ওই বধূ নির্যাতনে ফাঁসিয়ে দেবো। তাই করো, তাই জানো না যে তোমাদের সবাইকে আমরা ওই জেলের খানি টেনে ছাড়বো। কি বললে বাবা? দয়া করে আমরা দিদিকে আপনারা খুব নজর রাখবেন। আর যদি না সুস্থ হয়ে ওঠে, তাহলে হয়তো আমরা কোনোদিনই বাঁচবো না, বাঁচাতে পারবো না। হাসছে শয়তানটা আমার জিন্দগি বরবাদ করিয়ে দিয়ে দিল খুলে হাসছে। नहीं, আমি আমার জিন্দগি বরবাদ হতে দিবে না। আমি यहाँ से बहुत बहुत दूर चलिए जा। তুমি চলে যেতে চাইলো বস, তোমাকে যেতে দেবে না লজ্জাক। क्यों मैम साहब, जो आदमी इंसान बनते चाहे उसको আপনারা জোর করে জানোয়ার বানিয়ে রাখবেন? নসিব তোমাকে জানোয়ার বানিয়েছে লজ্জাক। नहीं मैम साहब, ये बात हमें बिल्कुल मानबे ना। আচ্ছা, पुलिस जिस दिन हमार पीछू লাগিয়েছিল उस दिन यहाँ पे छुपना मेरा बहुत बड़ा गलती হয়ে গেছে। আচ্ছা, हाँ मैम साहब, ये काम मुझे बिल्कुल अच्छा नहीं लगता। বসের হাতে লড়কি গুলো যখন ইজ্জত হারিয়ে আঁখের আঁসু ফেলে, তখন আমার দিলে আমার বহিনের তসবিরটা ভাসিয়ে উঠে। जो হাতে আমি বহিনের বেইজ্জতির বদলা নিয়েছিলাম, মাঝে মাঝে उस हाथ দুটো আমার বেসামাল হয়ে যায়। লজ্জাক তুমি আমার মনে হয় আপনার হাত আছে শয়তান কবি আমি ক্লোজে ক্লোজে আরো ক্লোজে দেখো কাণ্ড। আরে তোমার ওই ডায়লগটা তো ঠিক মতন থ্রোয়িং হচ্ছে না। আর ওই ডায়লগ শুনে মনে হচ্ছে যেন একটা গুহাবাসী একটা আদিম মানব জানোয়ারকে তাড়া করছে। आप ठीक ही बोलेছেন ডাইরেক্টর সাহেব।
हामी एक तो जानवर का पीछे ताड़ा करछे और जिस दिन उस जानवर का मुलाकात हो जाएगा मेरे साथ उस दिन उसको उस कॉन्ट्रैक्टर के माफी हामी खत्म करिया दिबे। দেখো গান্ধী, এটা কোন ডায়লগ তৈরি হলো? এটা ওর জীবন নাটকের ডায়লগ, বুঝলেন? সেটা হৃদয়গম করার মতন হৃদয় আপনার নেই স্যার। দেখো গান্ধী, আরে আমার হৃদয় না থাকলে তোমার হৃদয়ের জন্য আমার হৃদয় বিনিময় হলো কেমন করে? হৃদয় বিনিময় হয়নি স্যার, ভাবের উদয় হয়েছে। তাই অন্যকে অভিনয় শেখাতে গিয়ে আজ নিজেই জীবন নাটকের সংলাপটা ভুলে গেছে। চাই না, চাই না। দেখো কাণ্ড, কি সব যাতা বলে মেয়েটা বেরিয়ে গেল। আমি নাকি আমার জীবন নাটকের সংলাপ ভুলে গেছি। দেখো কাণ্ড, আপনারা কে? বলি হলো খেন্তি মানে বুড়ো ধামড়াটা বলে কি শোনো, বলে বলে কি না আমরা এখানে কি চাই? আমরা সিনেমায় নামবো, অভিনয় করতে চাই। আর আমরা গাইবো সোহাগ চাঁদ বদনি ধ্বনি মিত্র, ওনার আমার বিজনেস পার্টনার আছে। ওই পুলিশের চোখে ধুলো দিতেই হিটলার ছাত্র বেসে। তাহলে আমাদের বিজনেসের ব্যাপারটা মিটিয়ে ফেলা যায়। আপনাকে আমরা যে কোয়ালিটির হিরে দেবো তার মার্কেট প্রাইস কমসে কম 10 কোটি টাকা। আমরা আপনাকে 5 কোটি টাকা 5 কোটি টাকায় দিয়ে দেবো। এতে আছে 5 কোটি টাকা। এই নিন। থ্যাংক ইউ। এবার দেখি আপনার হিরে। এই নিন ইন্সপেক্টর। কে আপনি? যে তোমার কালো ধান্দা বন্ধ করে তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমি সেই ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি। তোর কামনার আগুনে পুড়ে যাওয়া সতী। দেখো কাণ্ড, বাইকার মিস্টারটা কোথায়? পুলিশের হাতে ধরা পড়েছে। আর সেই নামে তোমরা আমাকে ধোকা দিয়ে আর একটা আঘাত হারলাম। ইচ্ছে করলে তোমাকে এখনই অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু না মিস্টার আফ্রিদি, তার জন্য এখনো অনেক কিছু প্রমাণের প্রয়োজন। যতক্ষণ না তোর প্রমাণ পাচ্ছি ততক্ষণ আমরা তোদের এইভাবে ক্ষতি করে যাব। দেখো কাণ্ড, কি হলো গো, কি হলো? হয়ে গেল স্যার। অনেকটা কুস্তি ভালো করুন, যান সঙ্গে নিয়ে যান পদ্ধতি উত্তম মুয়াসিরকে। যান, বুঝলে যান। রাজা ইয়াসিন চালু মালু ঝালু ওদেরকে ধরো, ওরা ওই মন্দিরের পাশ দিয়ে পালিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি, তোমার এত সাহস, তুমি কিনা কেউ টেনে যে পা দিয়েছ। এবার চমল খাওয়ার জন্য প্রস্তুত হও। তুমি তো মরবে, কিন্তু এই রেহাই পাবে না ওই শয়তানি সতী। শাস্তি দেব,
নিজের হাতে আমি শয়তান সিরাজ আপনাকে শাস্তি দেব। যে শয়তান আমার বোনকে কেড়ে নিচ্ছে তাকে আমি নিজের হাতে শাস্তি দেব। তুই আমার ওই শয়তানি চন্ড করবে? তার মানে তুমি সেই লম্পট সিরাজ আফ্রিদি। যে তোর বোনের সতীত্ব চিপিয়ে খেয়ে তাকে মিস বানিয়েছে, মিস ঝিলিমিলি। কবে রে জানুয়া? যে পাশবিক শক্তির অহংকারে তুই আজ হিংস হাইনার মতো হাসছিস, এ হাসি দেশের পেছনে থাকবে মা বাপের ঘরে যেদিন তলিয়ে যাবি কালের অন্ধকারে। তার আগে তোর স্থান হবে মৃত্যুর অন্ধকারে। মৃত্যু তোর জন্য নয়, তোর বোন আমার অনেক ক্ষতি করেছে। তার প্রতিশোধ নিতে তোকে আমি আরো ভয়ঙ্কর ভীষণ সাজা দেব। এই শয়তানটার চোখটা তুই তুলে নে। কি ভীষণ অন্ধকার! শয়তানটি আমার দুটোকে আলু কেড়ে নিয়ে আমাকে করে অন্ধকারে পাঠিয়ে দিল। এবার ধীর ধীর করে মৃত্যুর জন্য প্রস্তুত হরে শয়তান। না, সৈনিকরা এত সহজে মরে না। আমি কাটিয়ে যুদ্ধের বিজয়ী সৈনিক, মরণকে জয় করে আমি ফিরে এসেছি। আবার আমি এক মহাসংগ্রামে নামবো, যে সংগ্রাম চিরতরে ধ্বংস করবে ওদের বদলে চিরতরে ধ্বংস করবে। তাই নাকি? সমাজ তোমরা তাকিয়ে দেখো, এদেশের কিছু শয়তান স্বাধীন ভারতের অসহায় মানুষগুলোকে ক্ষমতার রাক্ষসে বন্দি করে অট্টহাসি আসছে। ওগো তোমরা ওঠো, তোমরা জাগো। নেতাজি সুভাষচন্দ্রের মতো, বিপ্লবী ক্ষুদিরামের মতো তোমরা এই সব শয়তানদের তোমরা টুকি টিপে মারো, টুকি টিপে মারো। তুই কি করছিস ভাই? না তোর ক্ষমা চাওয়ার করে দরকার। আমি জানি যে দুর্ঘটনা ঘটে গেছে, তার মনে আছে ওই ফিরাজ আফ্রিদি ষড়যন্ত্র। সেদিন তুই আমাদের মিথ্যে অপবাদ না সাজালে আমরা হয়তো কেউ জীবিত বেরিয়ে আসতে পারতাম না। না তরুণা, তোর প্রতি আমার কুকু আক্ষেপ নেই ভাই, কিন্তু বিশ্বাস কর ভাই, এই ছেলের বন্ধ করে আমি কিছুতেই শান্তিতে থাকতে পারছি না। তাই তো কোনো রকম আমি জেল থেকে পালিয়ে এসেছি। তুই বল, পুলিশ আমাকে হন্য হয়ে খুঁজছে, আমি পুলিশের গুলিতে প্রাণ দেব, তবু বন্ধ করে আমি ফিরে যাব না রে, ফিরে যাব না। এখানেও পুলিশ, কোথায় পালাবো রে অতনু? যেখানেই যাচ্ছে সেখানেই ওরা যেন আমাকে ছায়ার মতো তারা করে বেড়াচ্ছে। তুই তো জানিস আমি কোনো অপরাধ করিনি, তাহলে কেন রে অতনু আমাকে চোরের মতো পালিয়ে বেড়াতে হবে? কেন কেন কেন? বেশ আমি চলে যাচ্ছি অতনু, যেমন করে পারিস একবার অন্তত দাদার সঙ্গে দেখা করে তারপরে না হয় পুলিশের গুলিতে
নাকি শতমু চল না চল না এভাবে পালিয়ে তুমি বাঁচতে পারবে না, এভাবে পালিয়ে যাওয়া অন্যায়, আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। হাতটা ছাড়ো তনু, হাতটা ছাড়। সৈকত আজ ফেরারি করি, ওকে অ্যারেস্ট করাই আমার নৈতিক কর্তব্য। আমি কি করলাম? মুহূর্তের উত্তেজনা বাবা ভাইটিকে এমন করে শাস্তি দিলাম। কিন্তু সৈকত এমন ভুল কাজ করলো কেন? ওর মুক্তির আপ্রাণ চেষ্টা আমি করছিলাম, কিন্তু ও পালিয়ে দিয়ে আমার সেই চেষ্টা ব্যর্থ করে দিল। যেমন করে হোক সৈকতকে বাঁচাতেই হবে। ওরা আমাকে বাঁচতে দেবে না, আমাকে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দেবে না। ওরা জোর করে আমাকে পাগল সাজিয়ে পাগলাগারদে পাঠানোর ষড়যন্ত্র করছে। কিন্তু না, কেমন করে হোক আমার স্বামীকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব, পালিয়ে যাব। কি মামা আপনি? সর্বনাশ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে? সূর্যাস্তের মনে প্রভাত বাবা। কি হয়েছে আমার স্বামী, কি হয়েছে? আপনি এভাবে কাঁদছেন কেন, বলুন কি হয়েছে? প্রভাত প্রভাত গাড়ি চাপা পড়েছে বউ। আমি বিশ্বাস করি না, এ হতে পারে না। আমার স্বামী মরে যেতে পারে না। শান্ত হও বৌমা, শান্ত হও। অ্যাক্সিডেন্টে আমার কিছু মারাত্মক হয়নি, হয়তো বেঁচে যাবে। পা দুটো বোধ হয় কেটে বাদ দিতে। আমি কিছু বুঝতে পারছি না। মনকে শক্ত করো। আমি প্রভাতের কাছে হাসপাতালে চললাম। তুমি শুধু দাদা বাবু আর প্রদীপকে পাঠিয়ে দিত, দাও হয়তো রক্ত দিতে হতে পারে। যত রক্ত লাগে আমি দেব মামা বাবু, আমাকে আর বাধা দেবেন না। আমি আমার স্বামীর কাছে চললাম। তুমি তুমি সেখানে যেও না, আমাকে দেখলেই তুমি সে রাখতে পারবে না। খেল আমার দীর্ঘদিনের লোভের পাখিটাকে কামনার জাল ফেলে শিকার করে নিলাম। এবার আমি তীর ছুড়ব। কামনার তীর, আর সেই কামনার তীরের বিষাক্ত জ্বালায় জর্জরিত হয়ে ওই তীর বাঁধা পাখিটা মরণ যন্ত্রণায় চটপট চটপট করবে। আর আমি তখন বলবো, ভোলা মন কয় কি আমার কাজ তো আমি শেষ করে দিয়েছি, বাকিটা তোদের ওই মা ছেলের পালা। সে তুমি ভেবো না, আমার সঙ্গে শেষ বোঝাপড়াটা আমি আজই করব। এবার তাহলে আমি আসি বাবা। কিন্তু মামা ওই 25,000 টাকাটা হায় ভোলামন কয় কি? আরে সেটা তো ওই পাখিটাকে খাঁচায় পড়তে শেষ হয়ে গেছে রে। 2 দিন পরে লাখ লাখ টাকার মালিক হবি। হাজারের দিকে নজর কেন রে কেমন মামা? এ তো কুষ্ঠ রোগ মনে হচ্ছে। আবার এরকম হতে পারে না বাবা, তুই একটু ভালো করে দেখ না আমার আঙুলগুলো। আমার কাছে আসবে না, ওসব ছোঁয়াচে রোগ। যাও, সরে যাও বলছি। প্রদীপ, এই কথা তুই বলতে পারলি বাবা? আমি না তোর মা। মা বলে তোমাকে আমি ভালোবাসতে পারি, কিন্তু তোমার ওই রোগটাকে আমি ভালোবাসতে পারি না। প্রদীপ, এই তুই কি বললি প্রদীপ? সরে যাও এখান থেকে, যাও সরে যাও। আজ থেকে তুমি ওই
ওই বাড়ির বাইরের ঘরটাতে থাকবি মা। কি বললি? তোর জন্য আমি এত কিছু করলাম, অথচ তুই আজ আমাকে না না ঠিকই হয়েছে, আমি যে মহা পাপ করেছি ঈশ্বর তার সাজা দিয়েছে, সাজা দিয়েছে। তুমি এখান থেকে যাবে? যাচ্ছি যাচ্ছি বাবা। ওগো মায়েরা, ওগো বোনেরা, যারা যারা এতদিন ওই ছেলের পণ প্রথা নিয়ে বধূদেরকে নির্যাতন করেছে, যারা ঘৃণার পাত্রী করেছে, কিন্তু কিন্তু এরকম করবেন না, তাহলে আমার মতো এরকম সাজা হবে, সাজা হবে। যাচ্ছে বাবা, ভুল মা ভুল। তোমার চেয়ে আমি অনেক বেশি পাপ করেছি, কিন্তু কই আমায় তো কেউ কোনো সাজা দেয়নি। আমি দেব রে কুত্তা। বল বল তোরা রজনীকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি কি জানি ভাই, বল হয়তো আমার বাড়ি কোথাও রয়েছে। তুই আর মামা চুক্তি করে বৌদি কোথায় পাচার করে দিয়েছিস। কে কে কথা বলেছে? বলেছে মিথ্যে মিথ্যে বলেছে। বল তুই কে? এখনো বলছি রজনীকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? সত্যি বলছি, আমি জানি না। তুই সব জানিস, সত্যি কথা না বললে তোকেও আমরা ছেড়ে দেবো না। আমি আবারও বলছি, বৌদি কোথায় গেছে আমি সত্যি জানি না, জানি না। আবারও বলছি তুই বল বল রজনী কোথায়? বল মার দাদা মার, বল তোমার কি হয়েছে বাবা? থাক বাবা, আমার কথা থাক। আগে তোরা তাড়াতাড়ি বৌমার সম্মানে ছুটে যা। বৌদির কি হয়েছে? এইমাত্র কতগুলো গুন্ডা বৌমাকে ওই রাস্তার উপর থেকে জোর করে গাড়িতে করে তুলে নিয়ে চলে গেছে। বাবা, আমি বাধা দিয়েছিলাম বলে ওরা আমাকে এইভাবে প্রহার করেছে। হ্যাঁ, এক্ষুনি পুলিশে খবর দিয়ে আমাদের বৌমার সম্মানে এক্ষুনি বেরোতে হবে বাবা, এক্ষুনি বেরোতে হবে। এই সব এই ছটা আমি বাবা ষড়যন্ত্র। তুই কি বলছিস সুধীর? আরো অনেক ঘটনা আছে বাবা, তবে সেসব বলার সময় আমাদের এখন নেই। জানোয়ার, আমি যদি রজনীকে খুঁজে না পাই তাহলে তোকে আমি শেষবারের মতো শেষ করে দেব। মনে রাখে দেখি দারোগা বাবু, আপনি এসেছেন। দারোগা বাবু, আপনি এসেছেন। কিছুক্ষণ আগে কয়েকজন গুন্ডা ওই চৌরাস্তার মোড় থেকে আমার বৌমাকে জোর করে গাড়িতে করে তুলে নিয়ে চলে গেছে। আর বাবা বাধা দিতে গিয়েছিল বলে বাবার মাথাটাও ফেটে দিয়েছিল। মিথ্যে বলে আর সাধু চারবার চেষ্টা করো না। কি আপনি কি বলছেন ডাক্তার বাবু? আমরা মিথ্যে বলছি? হ্যাঁ, আপনি মিথ্যে বলছেন। আপনি এবং আপনার দুই ছেলে মিলে আমার মেয়ের উপর অকথ্য অত্যাচার করে তাকে উন্মাদ করে দিয়েছেন। মশাই, আপনি কি বলছেন? আমি বলছি, আমি বলছি, আমি বলেছি। না না রজত, তুমি ভুল বলছো বাবা, তুমি ভুল বলছো। কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা থানায় নিয়ে গিয়ে আমি বের করে নেবো। আসুন থানায় আসুন। দাঁড়ান দারোগা বাবু, ওই নির্দোষ মানুষগুলোকে সাজা না দিয়ে আপনি শয়তানটাকে সাজা দিয়ে কি বলছেন বেয়ান ঠাকুরুন? সেদিন তাহলে যা বলেছিলেন মিথ্যে বলেছিলাম বাবা, মিথ্যে বলেছিলাম। আজ ঈশ্বরের দয়ায় আজ আমি আমার পাপের সাজা পেয়েছি। তাই সত্যি করে বলছি, আমার মেজ ছেলে প্রদীপ আর আমার ভাই কৈলাস শর্মা বৌমাকে কোথায় পাচার করে দিয়ে আমার দিদিকে আইন তুমি নিজের হাতে তুলে নিও না। ওর প্রাপ্য শাস্তি ও নিজেই পাবে।
আমার রজনীকে আমি ফিরে পাবো তো? ফিরে পেতেই হবে। বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা। মৃত্যুই একমাত্র শাস্তি। আপনি আমায় ক্ষমা করে দেবেন বেয়ান ঠাকুর। আমি যে একটু আগেই ভয়ঙ্কর ভুল করতে যাচ্ছিলাম। আর যদি বেয়ান এসে সত্যি কথাটা না বলতো তাহলে হয়তো একটা অঘটনই ঘটে যেত। অঘটন যা ঘটান তা তো ঘটেই গেছে বিয়ে মশাই। বৌমা যে কোথায় কি অবস্থায় আছে? দারোগা বাবু,